আমাদের ঋষির সঙ্গে যে কুষ্ঠিটা মিলেছিল সেটা কি আসল কুষ্ঠি, নাকি আপনারা অর্ডার দিয়ে বানিয়েছিলেন? এইসব কি বলছেন আপনি? আমার দিদি জামাইবাবু খুব ভালো মানুষ, তাই তারা বুঝতে পারেনি যে আপনারা কতটা অসৎ আর নোংরা মনের মানুষ। তুমি কোথায় যাচ্ছ? আরে পিকচার তো अभी বাকি है, এবার শুধু আমি বলবো। আপনি এইমাত্র যে কথাগুলো বললেন সেগুলো যদি আপনি আমাকে বলতেন, আমি আজকের দিনের জন্য আমি সহ্য করে যেতাম, কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি কথাগুলো বলেছেন আমার ঠাম্মিকে। এইবার আমি যেগুলো বলবো তাতে হয়তো কারুর খারাপ লাগবে, আমি তার জন্য আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এবার আমি বলবো, আপনি একদম ঠিক বলেছেন, আমার ঠাম্মি প্রচন্ড অসৎ। আমার ঠাম্মি তো আমাকে চুরি করতে শিখিয়েছে, তাই না ঠাম্মি? হ্যাঁ, শুনুন, আমি বলছি আমার ঠাম্মি ছোটবেলায় আমাদের দুই বোনের জন্য না ওই ছোট ছোট কৌটোতে নাড়ু, বাদাম তক্তি, আমসত্ত্ব এইসব বানিয়ে রেখে দিত। বাইরের খাবার খেতে দেবেন না, তাই জন্য। আর আমিও, মানে আমি আর আমার দিদি খুব আনন্দ নিয়ে দুপুরবেলা সেগুলো চুরি করে করে খেতাম, আর কি মজা পেতাম আমরা। কৌটোর খাবার শেষ হয়ে যেত, ঠাম্মি আবার কৌটোয় খাবার ভরে রাখতো, আবার সেগুলো আমরা চুরি করতাম। খুব মজা পেতাম। এই চুরি বিদ্যাটা না আমরা সেই ছোট থেকেই শিখেছি, তাই এত সহজে তো আমরা এই চুরি করাটা ভুলতে পারবো না, ভবিষ্যতেও করবো। বুঝতে পেরেছেন? আমার ঠাম্মি তো খুব লোভীও। হ্যাঁ, প্রচন্ড লোভী আমার ঠাম্মি। সব সময় ঠাম্মি তার ভাগের খাবারটা তুলে রাখতো আমার জন্য। আমার হাসি মুখ দেখার লোভ। আর কি অদ্ভুত ব্যাপার জানেন, ঠাম্মির সঙ্গে থাকতে থাকতে না একটা সময় আমরাও কিরম লোভী হয়ে উঠলাম। আমরা যখন জানতে পারলাম ঠাম্মির ভাগের দুধটা রোজ আমাদের ওই পাড়ার রিক্সাওয়ালাটার বাচ্চাকে গিয়ে খাইয়ে আসে, আর দুধকে সেই বাচ্চার মুখে অমলিন হাসি, আমরাও কিরম লোভী হয়ে উঠলাম। ছি ঠাম্মি, ছি! তুমি একবারও ভবিষ্যতের কথা ভাবলে না? একবারও এইটা ভাবলে না যে লোকে কি বলবে? এবার থাম না বকুল, এখন এসব কথা বলে কি হবে? ঠাম্মি, আমি তো এতক্ষণ চুপ করে সবটা শুনলাম, কিচ্ছু তো বলিনি। কিন্তু একবার যখন বকুল মুখ খুলেছে তখন সবাইকে তো সবটা শুনতেই হবে। আর পৃথা মাসিকে তো জানতে হবে যে আমি কতটা লোভী, তাই না পৃথা মাসি? এবার বাবা দেবে ওকে আচ্ছা করে। আমি শুধু ভাবছি ওর সাহস কত। দেখ দিদি, দেখ তো নতুন বউ এক ঘর লোকের সামনে আমায় কিভাবে অপদস্থ করছে, আমাকে সকলের সামনে অপমান করছে। এখনো তো কিছু বলিনি, সবে তো শুরু করলাম, আরো অনেক কিছু বলবো, আর আমি তো সব কিচ্ছু বলতে চাইনি। আপনি আমাকে বাধ্য করেছেন এসব বলতে। পুরোটা শুনুন। এসব কি হচ্ছেটা কি? মা, পৃথা মাসি আজকে সবার সামনে আমার পরিবারকে, আমার ঠাম্মিকে অপমান করেছেন। আমার ঠাম্মিকে লোভী, অসৎ, নোংরা বলেছেন। আমি সেই কথাগুলোরই সত্যতা প্রমাণ করছি, আর কিছু না। এই বাড়ি থেকে যখন আমার দিদির বিয়ের সম্বন্ধ আসে তখন একটা কথা কিন্তু সত্যি, আমাদের সবার প্রচন্ড লোভ হয়েছিল। এইটা ভেবে যে বাবা, আমার দিদির বিয়ের এত বড় বাড়ি থেকে সম্বন্ধ এসছে, এত বড় শিক্ষিত ভদ্র, এত বড় বাড়ি, আমার দিদি এত ভালো থাকবে, এত সুখে থাকবে, এইসব ভেবে আমাদের লোভ হয়েছিল, লোভ। ছি 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 ছি, অন্যায় করেছিলাম। আমার দিদি যখন হুট করে কাউকে কিছু না বলে চলে গেল তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব।
দিশেহারা হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আমরা তো এইটা বুঝতে পারছিলাম না যে আপনাদের সবার চোখে চোখ রেখে কথা বলবো কি করে। এমনকি আমি 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 নিজে এটা বলেছিলাম যে সেরকম হলে আমি পাত্রী খুঁজে এনে দিচ্ছি, এক্ষুনি বিয়েটা হোক, কারণ আমি কোনোভাবে চাইনি যে এই রায়বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাক। কিন্তু কই, আমার তো একবারও এই কথাটা তখন মাথায় আসেনি যে আমি নিজে এই বিয়েটা করে সব সমস্যার সমাধান করে দেবো। আমি নাকি লোভী, অসৎ, স্বার্থপর। আমি আর 5 জন মেয়ের মতো সুন্দরী নই, খুব একটা শিক্ষিত নই আমি। মানে আমি ঠিক ওই ধরনের মেয়ে নই যাদের দেখে ছেলেরা ঘর বাঁধার স্বপ্ন দেখবে। আমি তো ঠিক ওই রকম নই। আসলে আমার বাবা সবসময় চাইতেন যে আমি যেন মানুষের মতো মানুষ হই। আমার বাবা কখনো ছেলে মেয়ে এইসব পার্থক্য কোনোদিনও করেইনি। আমি শাড়ি পরতে জানি না। তুমি কি করবো বলুন তো? আমি শাড়ি পরতে জানি না, কারণ আমার তো কোনোদিনও দরকারই পড়েনি শাড়ি পরা। আমি কোনোদিনও সাজিনি, সাজার সময়টাই আমার পাশে ছিল না, কারণ বাবা চলে যাওয়ার পরে ঘরে বাইরে সবটা আমাকে সামলাতে হতো। বেশ ছিলাম আমি তখন, একবারও বুঝতে পারিনি যে আমার বাবার শিক্ষায় এত ভুল থেকে গেছে। আমি বুঝতেই পারিনি যে সাজতে না পারাটা এত বড় চারিত্রিক দুর্বলতা। আর তাছাড়া এই বিয়ে, আমি যে এই বিয়েটা করবো আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আজ বকুলের সততার সামনে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে অঞ্জলি। বলতে দাও, আমাদের সবার শোনা উচিত, শেখা উচিত। শুনুন মিস্টার ঋষি রায়, আপনার মতো একজন মানুষকে জামাই হিসেবে পাওয়ার জন্য আমাদের পরিবারের লোভ নয়, গর্ব ছিল। ঠিক সেই কারণেই আপনার সঙ্গে আমার কুষ্টি মেলা সত্ত্বেও আমি এই বিয়েটায় রাজি হইনি। কিন্তু আপনার বাবার মতো একজন মানুষ যখন আমাকে বলল যে আপনার ফাঁড়া কাটানোর এইটাই একমাত্র উপায়, তখন আমি অগ্রাহ্য করতে পারিনি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চারিত্রিক দিক দিয়ে কতটা দুর্বল। হ্যাঁ, নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। আমাদের মতো এরকম লোভী, স্বার্থপর, অসৎ পরিবারের সাহস হয়নি যে শেখর রায়ের মতো একজন মানুষের দাবি বা ইচ্ছেকে অগ্রাহ্য করার। হ্যাঁ, এটা ঠিক, আমার দিদি কাউকে কিছু না বলে শেষ মুহূর্তে আমাদের সবাইকে বিপদে ফেলে চলে গেছে। কিন্তু শুধুমাত্র এই কারণে মায়ের বয়সী কাউকে সবার সামনে এইভাবে অপমান করা যায়? তাকে লোভী, অসৎ, নোংরা বলা যায়? এইভাবে কাঁদানো যায়?
বকুল চুপ কর, চুপ কর বকুল, চুপ কর। সরি সরি, এ বাড়িতে আসার পর থেকে অনেক অনেক অপমান, অনেক অনেক অসম্মান সহ্য করতে হচ্ছে, তাই না? ক্ষমা করে দে না মা। কাকিমণির কাকিমণি তুমি কেন সরি বলছো? ঠাম্মি ঠাম্মি জানো তো আসার পর থেকে আমি কাকিমণির কাছে কি স্নেহ কি মমতা পেয়েছি, তুমি কেন সরি বলছো? যে যেরকম আচরণ করবে তার দায় তাকে নিতে হবে, দরকার হলে সে ক্ষমা চাইবে। বলুন, আমাকে বুঝিয়ে বলুন কোনটা অপরাধ? স্পষ্ট কথা বলতে পারাটা, নাকি শাড়ি পরতে না জানা, নাকি পরিস্থিতির চাপে পড়ে পড়াশোনা ছেড়ে দেওয়া, নাকি নিজে অসম্মানিত হয়েও অন্যকে অসম্মান করতে না পারাটা? কোনটা অপরাধ বলুন? কি প্রীতা মাসি, আপনি নিশ্চয়ই বুঝিয়ে বলতে পারবেন। ওকে থামতে বলো, আমি আর নিতে পারছি না। তোমাকে নিতে হবে অতিথি, অনেক সহ্য করছে মেয়েটা। ও বলুক, ওকে আজ বলতে দাও। ঠাম্মি ঠাম্মি শোনো, তুমি কিন্তু বাড়ার সাথে গিয়ে সবাইকে বলবে, গল্প করে বলবে যে বকুল রায়বাড়িতে খুব ভালো আছে, দিব্যি আছে বকুল রায়বাড়িতে। আমার আমার ভাগ্য ভালো যে আজকে আমার মা আসেনি এখানে। খুব ভালো হয়েছে বলো আজকে মা আসেনি। হ্যাঁ, নাহলে মাকে এসব দেখতে হতো। শোনো শোনো ঠাম্মি, তুমি মাকে বলে দেবে যে আমি বলেছি, বকুল বলেছে মা যেন কোনোদিনও কখনোই বাড়িতে না আসে, বলে দেবে মাকে আমি বলেছি। আর শোনো ঠাম্মি, তুমি কিন্তু এরকমই থাকবে, এইরকমই লোভী, এইরকমই স্বার্থপর, এইরকমই অসৎ, এইরকমই মাকে কান্না পাচ্ছে ওস্তাদ, জল খাও, কান্না চলে যাবে। আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? না, আমি তোমাদের কাউকে ছেড়ে কোথাও যাব না, আর আমি একটুও কাঁদবো না, একটুও না, কিছুতেই কাঁদবো না। দাও। বেশ তো আমায় ফাঁকি দিয়ে চলে গেলে, সব দায়িত্ব সব কিছু আমার একার ওপর ফেলে দিয়ে চলে গেলে। কি করবো আমি এখন? বর্ষাটা মনের কথা ভেবে চলে গেল, আমার কথাটা একবারও ভাবলো না গো। আমি তো আর মা, বলো আমারও তো কষ্ট হয়, আমারও তো চিন্তা হয়, মেয়েটা কোথায় আছে কি করছে কিচ্ছু তো জানি না আমি। ফোনটা আবার কেটে দিল বর্ষা। ফোনটা তো একবার ধরতে পারতো, কতদিন মেয়েটার মুখ থেকে মা ডাকটা শুনিনি আমি। বকুলকে সব ব্যাপারে খুব প্রশ্রয় দিতে না? কি জানি বলেছিলে?
ওকে মানুষ বানাবে, বড় মানুষ। কি সুন্দর নিজের আখেরটা গুছিয়ে নিয়ে চলে গেল। কি নিয়ে থাকবো আমি এখন? বলো না, কাকে নিয়ে বাঁচবো আমি? কেউ নেই আমার, কেউ নেই, কোথাও নেই, বিশ্বাস করো কেউ নেই আমার এখন। মাও নেই। আজ তাহলে আসি। আমাদের ক্ষমা করবেন প্লিজ। না না শেখর বাবু, আপনি ক্ষমা চাইবেন না। আপনাকে আমি চিনি। বকুল ভালো থাকবে, আপনি নিশ্চিন্তে থাকুন। বকুল খুব ভালো থাকবে। আমি খুব গর্বিত জানেন তো যে যে বকুল আমার পুত্রবধূ। আমি জানতাম আপনি আপনি ওকে ঠিক বুঝবেন, আর কেউ বুঝুক না বুঝুক সবাই বুঝবে। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, সময় তো মানুষকে বুঝতে সাহায্য করে, কিন্তু আমি নিশ্চিত সবাই একদিন নিশ্চয়ই বুঝবে। দাদা খাবার। ও হ্যাঁ, দাদা তো প্লিজ না করবেন না। ওই লাজবন্তী দেবীর জন্য সামান্য একটু খাবার দিয়ে দিলাম। না না, আবার এইসব কেন? উনি আসতে পারেননি, আমাদের সবার খুব খারাপ লেগেছে। এখন আপনি যদি না নেন তাহলে বুঝবো যে আপনি আমাদের ক্ষমা করেননি। প্লিজ। তাহলে আমি আসি। আবার আসবেন কিন্তু। আসবো, আবার আসবো। বকুল না ডাকলেও আসবো, কারণ আমি জানি আমাকেও দরকার হবে। বকুল, যা হয়েছে সেটা ভুলে যাও। বৌমনি, তুমি যা যা বলেছো, যা করেছো ঠিক করেছো, তুমি বেশ করেছো। আরে তোমার তো কোনো দোষ ছিল না। মাসিমণি কেন তোমার ঠাকুমাকে ওইভাবে অপমান করবে? আমার তো ভীষণ রাগ হচ্ছিল। এখানে আসার পর থেকে বকুল তুমি অনেক কিছু সহ্য করেছো। এরপরে যদি তুমি চুপচাপ থাকতে তাহলে সেটা অন্যায় হতো। তুমি একদম ঠিক বলেছো সোনা বৌদি। বরং আমরা যদি তোমার মতো হতে পারতাম না বৌমনি, তাহলে আমাদের কত গর্ববোধ হতো। আর কেউ জানুক না জানুক, কিন্তু আমরা জানি তুমি এই বিয়েটা নিজের জন্য করোনি। তুমি তো এই বিয়েটা আমার ছোটদা ভাইয়ের ফাড়া কাটার জন্য করেছো। বকুল, বকুল তুমি যা করেছো তার জন্য আমাদের বাড়ির সকলের তোমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার মনে হয় এসে আমি তোমার ছোটদা ভাইকে বোধহয় কষ্ট দিয়ে ফেলেছি। বেশ হয়েছে। যখন তোমাকে অপমান করছিল তখন ও কেন চুপ করেছিল শুনি? তোমার ছোটদা ভাই তো আমাকে মন থেকে মেনেই নেয়নি, তাই চুপ করে থাকাটাই ঠিক বলে মনে করেছে। ওর কোনো দোষ নেই। বকুল, আমি একটা কথা বলবো। আজ ফুলশয্যা, মেয়েদের জীবনে এটা একবারই আসে। আজ গিটের বাঁধনে এমন বাঁধবে যেন ওই বাঁধন ছেড়ে বেরোতে না পারে, বুঝলে? কি রে, কি হলো আবার? যা রেডি হলে, চল চল চল। ঠকে গেলাম। আমি যে ঠকেছি তা নিয়ে কোনো সন্দেহ নেই দীপ। কেন ঠকেছি, কিভাবে ঠকেছি তা জানার পরও তো আর ঠকা বদলায় না। এসব ধুতি পাঞ্জাবি পরে আমি কি করব?
বিয়েটা শুধুমাত্র একটা সমঝোতা ছিল। বকুল কি বললো শুনলি না? আমার ফাঁড়া কাটানোর জন্য আমাকে বিয়ে করেছে সে। শুনে মনে হচ্ছিল যেন আমার ওপর, আমার পরিবারের ওপর সে দয়া করেছে। ধরে নিলাম ও যা বলছে সব ঠিক, কিন্তু তারপরেও এই বিয়েটা আমার কাছে অর্থহীন। এইসব পড়ে সাজার মতো মানসিকতা আমার নেই। একদম এরকম করবি না তুই ঋষি। ঋষি, ফুলশয্যা জীবনে একবারই হয়, আর সব সম্পর্ক তৈরি হতে একটু সময় লাগে। একটু সময় দে না ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দীপ, এ তো সবে শুরু হলো। বাড়িতে রোজ কোনো না কোনো ঘটনা ঘটবে যেটা আমি সহ্য করতে পারবো না। প্রত্যেক দিন বাড়িতে অশান্তি হবে, কিন্তু আমি সেটা হতে দেব না। বকুল আর আমার ওপর যে সম্পর্কটা চাপানো হয়েছে সেটা নিয়ে আমি ভাববো। ও কি করবে আমি জানি না, কিন্তু আমি জানি চাপানো বোঝা কিভাবে ঘাট থেকে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দীপ, কি করবি তুই? বলে কি হবে, তুই শুধু দেখে যা আজ আমি কি করি।